ডিফিকাল্ট হয়ে যায় আমার সঙ্গে। দ্যাটস ওয়াই তোমরা পড়াশোনা শুরু করো, নিজেরা করো, কোনো হেল্প লাগলে বইলো। আর নেক্সট মান্থ থেকে তোমাদেরকে একটু আগেই জানাই দিলাম, বিকজ অফ তোমরা যদি অন্য কোথাও সুইচ করো বা অন্য কোথাও পড়ো, যেন তোমরা সেটা ঠিক করে নিতে পারো। ওকে। লিটারেচার ক্রিটিসিজমের মধ্যে ওয়ান অফ দা ডিফিকাল্ট টপিক হচ্ছে বায়োগ্রাফি আর লিটারিরা। ঠিক আছে, এটা হচ্ছে স্টিক কোলরিজের লেখা। এটাকে বলতে পারো হচ্ছে এটা একটা প্রতি উত্তর অফ অফ উইলিয়াম ওরজোথের। উইলিয়াম ওরজোথের একটা প্রতি উত্তর। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ ভাইয়া চলছে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, ফাহমিদা, রেনেসা? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, শুনতেছি ভাইয়া। আজকে আমরা পড়বো বায়োগ্রাফি আর লিটারিরা। আগেই বলছি, এইটা আর ওয়ার্ডসওয়ার্থ মিলে তিনটা কোশ্চেন আসবে, মানে 3, 15, 45 পরীক্ষায়। ঠিক আছে। আর ওরজোথের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড কারো প্রবলেম আছে? আমি পারি না। তোমার না পারাই উচিত। আর বাকিরা? শোনা যায়নি ভাইয়া, আর আবার কি বলেন? ওরজোথের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাড কমপ্লিট হয়েছে? মানে পড়াইছিলেন তখন পড়ছিলাম, এখন তো আবার মেমোরাইজ করতে পারতেছি না। ওকে, জাস্ট মনে থাকলেই হয়েছে, মেমোরাইজ করতে হবে না। আচ্ছা, ফর ফাহমিদা তোমাকে এটা নিয়ে আলাদা আমি একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। পাশাপাশি আজকে একটু বলে দেই, ওরজোথের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, তোমরা ওরজোথের লিরিক্যাল ব্যালাডস নাম শুনছো অনেক। লিরিক্যাল ব্যালাডের লিরিক্যাল ব্যালাডের তোমরা লাইক অনেকগুলো কবিতাও দেখছো যে তোমরা সেকেন্ড ইয়ারে পড়ছো, যেমন ওরজোথের তিনটা নেবে। ঠিক আছে। তারপর ইমমর্টালিটি ওথ। তারপর হচ্ছে তোমার কোলরিজের রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার। এগুলো সবই কিন্তু লিরিক্যাল ব্যালাডস এর রাইটিং। ঠিক আছে। বাট তোমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো তোমরা এই লিরিক্যাল ব্যালাডের রাইটিং গুলো তোমরা ফিচার্স এর সাথে মিলিয়ে পড়ো নাই। সো লিরিক্যাল ব্যালাডস এর রাইটিং গুলোর ক্লাসিফিকেশন কি ছিল মনে করে দেখো তো। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম হোয়াট ইজ লিরিক্যাল ব্যালাডস, ফিচার্স অফ লিরিক্যাল ব্যালাডস। তো ওই সময় আমরা মনে করছিলাম পড়েছিলাম যে লিরিক্যাল ব্যাটার সব রাইটিংস গুলো অনেক বেশি সহজ সাবলীল ভাষায় লেখা হয়। ঠিক আছে। এবং রাইটার যেখানে তার মনের ভাবগুলোকে একদম সহজ সাবলীল ভাষায় এক্সপ্রেস করতে পারে লিরিক্যাল ব্যালাডে। এবং লিরিক্যাল ব্যালাডে যে কেউ একজন রাইটার হইতে পারে। একজন রাইটার কখনো হাই ওয়ার্ড ডিকশন ইউজ করবে না। একটা রাইটার তার ভাষা হবে ঠিক একটা গ্রামের মানুষও যেন পড়ে বুঝতে পারে সেই ভাষা। ঠিক আছে। সো আমরা ওরজোদের প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডে দেখতে পাই যে ওরজোদ লিরিক্যাল ব্যালাড আগে লেখার আগে একটা বই তোমরা দেখবা যে প্রত্যেকটা গল্পের বই দেখছো ফাহমিদা? গল্পের বই কখনো কিনছো? হ্যাঁ। গল্পের বইয়ের আগে কি থাকে বলো তো, একটা গল্পের বই গল্প লেখার আগে? রাইটার তার মানে বই সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেয়। হ্যাঁ। তো রাইটার তার বইয়ের সম্পর্কে কিছু কনসেপ্ট দিয়ে দেয় অথবা একটা পূর্ব আলোচনা করে, যেটাকে আমরা বলি প্রিফেস। ঠিক আছে। সো ওরজোদ তার প্রিফেসে সে তার রাইটিং কিভাবে হওয়া উচিত, রাইটারদের অ্যাটিটিউড কিরকম হওয়া উচিত, পয়েটদের ফাংশন কি কি, পোয়েট্রি কি, সবকিছু নিয়ে সে আলোচনা করেছে। ঠিক আছে। তো তার কথার মধ্যে কিছু জিনিসকে ওরজত কাউন্টার দিতে চেয়েছিল, এবং ওরজত পোয়েট্রি নিয়ে আরো বেশি মডিফাই কাজ করেছে। সেই কাজের একটা দলিল বলতে পারো এই বায়োগ্রাফিয়া লিটারিরা। ঠিক আছে। বায়োগ্রাফিয়া স্কেচেস অফ লিটারারি লাইফ অ্যান্ড অপিনিয়ন্স। তো বায়োগ্রাফিক্যাল স্কেচেস মানে বায়োগ্রাফিয়া লিটারারিতে কোলরিচ সাহেব সে লিটারারি লাইফ, মানুষের লিটারেচার রিলেটেড লাইফ বা সাহিত্যিক জীবন
এবং তাদের মতামতগুলোকে সে বায়োগ্রাফিক্যাল ওয়েতে কি করছে, স্কেচ করছে। আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা লিটারারি ক্রিটিসিজম বলতে পারি, অ্যান্ড অটোবায়োগ্রাফিক্যাল এসে বলতে পারি। ঠিক আছে, তো দেখো থিম অফ বায়োগ্রাফি আর লিটারেচার, চলো আমরা থিমে যাই। তো আজকে আমরা এটার এটার মোটামুটি একটা ধারণা নিব, দেন নেক্সট ক্লাসে আমরা এটার কনসেপ্ট গুলো ক্লিয়ার করব। থিম অফ বায়োগ্রাফি লিটারেচার, imagination and the nature of poetry. Coleridge delves into the nature of poetic creation and the role of the imagination. কোলরিজ কি করছে, ডেলভস করছে, বা ডেলস মানে হচ্ছে খোদাই করা বা কোনো কিছু রচিত করা। ঠিক আছে, কোলরিজ ডেলস করছে, রচিত করছে ইনটু দ্য নেচার অফ পোয়েটিক ক্রিয়েশন অ্যান্ড দ্য রোল অফ দ্য ইমাজিনেশন। যদি এটা মুখস্থ করো তাহলে এভাবে চোখ বন্ধ করে মুখস্থ হবে, কোলরিজ ডেলস ইনটু দ্য নেচার অফ পোয়েটিক ইমোশন অ্যান্ড দ্য রোল অফ ইমাজিনেশন। তো এইভাবে যদি মুখস্থ করো পরীক্ষার হলে কিচ্ছু মাথা থাকবে না। ঠিক আছে, একদম সোজা কথা। ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক্স যারা চিন্তা করো যে আমি গদ বাঁধা মুখস্থ করে যাব, তারা পরীক্ষায় ফেল এর খুব দ্বার প্রান্তে থাকবা। ঠিক আছে, কোলরিজের কোলরিজ কি বলছে, কোলরিজ ডেলস ইনটু দ্য নেচার অফ পোয়েটিক ক্রিয়েশন এন্ড দ্য রোল অফ দ্য ইমাজিনেশন। কোলরিজ বলতেছে, কোলরিজ এখানে কি করছে, তার এই বায়োগ্রাফি লিটারেতে যে পয়েটিক ক্রিয়েশন, পয়েটিক ক্রিয়েশন তোমাকে বুঝতে হবে। তার মানে পয়েটিক ক্রিয়েশন একটা সাহিত্যিক, তিনি কি কি সৃষ্টি করে থাকেন। তিনি কি গাছ আঁকেন, তিনি কি পশু পাখি আঁকেন, তিনি কি মানুষের সাথে কথা বলেন, তিনি কি গাছের সাথে কথা বলেন, তিনি কি পশুর সাথে কথা বলেন, তিনি কি তিনি কি নতুন কিছু তৈরি করেন। বলতো এগুলো কিছু করেন? হ্যাঁ, বলো। উনি একটা কল্পনার একটা ইমেজ করে, এগুলো সবই সবকিছুই করে কিন্তু কল্পনার, সবকিছুই রাইটার করেন, ইমাজিনেশনে। সবকিছুই রাইটার করেন, ইমাজিনেশন না বাস্তবেও করতে পারে। ঠিক আছে, বলতেছে কি নেচার অফ, ডেলস ইনটু দ্য নেচার অফ পোয়েটিক ক্রিয়েশন, মানে পোয়েটিক যে ক্রিয়েশনটা, সে বলছে যে নেচার বা পোয়েটিক ক্রিয়েশনের যেই প্রকৃতি বা যে আচরণ বা যেরকম হয়ে থাকে, বা পোয়েটিক সৃষ্টিগুলো যেরকম হয়ে থাকে, অ্যান্ড দ্য রোল অফ ইমাজিনেশন, এবং পোয়েটিক পোয়েটদের যে ইমাজিনেশনের যে ভূমিকা বা সে যে তার যে একটা ইমাজিনেশন স্কিল রয়েছে, সেইটা সম্পর্কে ডিসকাস করছে। তার মানে তুমি এইখানে দেখো, আমরা এটা শুরুই করছি যে দুইটা জিনিস দিয়ে, যে যে কোলরিজ শুরু করছে কিভাবে, দুইটা জিনিস ডিসকাস করে, একটা হচ্ছে পয়েটিক ক্রিয়েশন। তার মানে দুইটা ওয়ার্ড যদি মাথায় রাখো, একটা পয়েটিক ক্রিয়েশন, একটা ইমাজিনেশন, এই লাইন মুখস্থ করা তোমার দরকার নাই। তার মানে তুমি মনে রাখবে পয়েটিক ক্রিয়েশন এন্ড ইমাজিনেশন এগুলো কি করছে, পয়েটরা করে, এবং এগুলো কি কোলরিজ বুঝাইছে যে কোলরিজ ডেলস ইনটু দ্য নেচার অফ পয়েটিক পয়েটিক ক্রিয়েশন, খনন করছে যে পয়েটদের সৃষ্টিগুলো কিরকম হয়ে থাকে। আমি যেগুলো যেগুলো বলছি এই সবগুলো কিন্তু পয়েটদের সৃষ্টি, অ্যান্ড দ্য রোল অফ ইমাজিনেশন, এবং ইমাজিনেশনের যে কাজগুলো তোমরা একদম বিগিনিং এ উইলিয়াম ব্লেক থেকে শুরু করে দেখবা যে সব পয়েটিক ইমাজিনেশন রয়েছে। তারপর আসো হি ডিস্টিংগুইশেস বিটুইন, তার মানে হি ডিস্টিংগুইশেস বিটুইন ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন। তো তোমাদের একটা প্রশ্ন আসছে, আসে গতবার যদি না আসে এবার আসবে, ডিসকাস দ্য কোলরিজেস ডিফারেন্স বিটুইন ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন। তো ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন দুইটা অনেকটা সিমিলার হলেও আলাদা। ঠিক আছে, তোমরা মনে রাখবা যে এই জিনিসটা আমি ডিটেলস এইটার ব্রড পড়ানোর সময় তোমাদেরকে আলোচনা করব। উইথ ইমাজিনেশন বিইং দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি দ্যাট ইউনিফাইজ অ্যান্ড গিভস মিনিং টু এক্সপিরিয়েন্স। সে বলতেছে হি ডিস্টিংগুইশেস, সে আলাদা করেছে বিটুইন ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন, কল্পনা আর একটা কি বলতো, মোহটাকে।
কল্পনা আর কল্পনা জগতের মোহ, এই দুইটাকে আলাদা করেছে উইথ ইমাজিনেশন। এবার বলতেছে ইমাজিনেশনের মাধ্যমে বা বিইং দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, ইমাজিনেশনের সাথে বা ইমাজিনেশন এখানে উইথটা উচ্চারণ হবে মাধ্যম হিসেবে, উইথ ইমাজিনেশন, ইমাজিনেশনের মাধ্যমে বিইং দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, একটা শৈল্পিক ফ্যাকাল্টি বা একটা শিল্পানুগ ফ্যাকাল্টি দ্যাট ইউনিফাইজ এন্ড গিভস মিনিং টু এক্সপিরিয়েন্স। বলতেছে কি, যে ইমাজিনেশনের মাধ্যমে যখন রাইটার কোনো জিনিস চিন্তা করে, ভাবে, অনুভব করে, সেটার মাধ্যমে, ঠিক আছে, সে কি করে, একটা ক্রিয়েটিভ একটা শৈল্পিক ফ্যাকাল্টি তৈরি করে, যেটা কি করে, ইউনিফাইজ করে, মিলিত হয়, অথবা গিভস মিনিং টু দ্য এক্সপিরিয়েন্স। আমাদের বাস্তব জীবনে আমরা যেটা এক্সপিরিয়েন্স করি সেইটার সাথে কি, সেইটা কানেক্ট থাকে। আজকের ক্লাস, ঠিক আছে, আজকের ক্লাস তোমরা যারা, তোমাদের সবাই আবার রিপিট করা উচিত, ঠিক আছে। তোমরা যারা রিপিট করবা না বা আজকের ক্লাস তোমরা যদি মিস করতে ইন কেস অফ, বা আশিক যদি মিস করছে, যেটাই হোক, এই ক্লাসের কাভার তুমি লাইক কোল্ড রিডস আর পরে জীবনে কাভার করতে পারবা না। আজকে যে ক্লাসে বুঝবা না তার কোল্ড রিডস এর ব্রড কোশ্চেন মুখস্থ করা লাগবে, একদম লিখিত দিতে পারি। আমি এখন পর্যন্ত দুইটা কি তিনটা লাইন পড়ছি, তিনটা লাইন পড়তে কি আমার অনেক সময় লাগছে না? দেখো তো, আমি তিনটা লাইন কি তোমাদেরকে এইভাবে কি ছেড়ে দিতে পারতাম? এই তিনটা লাইন যে পড়াইছি, তিনটা লাইন পড়তে কত সময় লাগছে দেখো, আর অন্য সময় কতটুকু সময় লাগে। ক্যান ইউ ইমাজিন? তোমরা কি বুঝতে পারতেছো? এটাই আসল ক্রিটিসিজম মনে হইতেছে এখন। ইয়েস। ইভেন এইটা পড়লে তোমার ক্রিটিসিজমটা আসলে কি এটা বুঝবা, ইভেন তোমাদের ফোর্থ ইয়ারের সবগুলো ক্রিটিসিজম এরকম টাইপের। আমি আর বলতেছি ক্রিটিসিজম তো এমন কঠিন না, কেন এত হাইপ? তার মানে আমি তিনটা লাইন পড়ছি, তিনটা লাইন কিন্তু অনেক ডিফিকাল্ট মিনিং। বাট আমি যখন বুঝবো, তোমাদের ইয়া রাখতে হবে, যে টেন্ডেন্সি রাখতে হবে আমার প্রত্যেকটা লাইন ডিপলি বুঝতে হবে। বলবে একটা জিনিস বাট এটার একটা ডিফারেন্স মিনিং আছে, সো ডিফারেন্স মিনিং গুলো তোমাদেরকে ধরতে হবে। সো আমি সবার আগেই বলছি যে বায়োগ্রাফি লিটারিরা ক্রিটিসিজমের তোমাদের যতগুলা কোর্স আছে, যতগুলো আছে, আরেকটা হচ্ছে আমি তো শেক্সপিয়ার পড়াইতেই পারবো না বিকজ অফ এইটাও এইটার থেকে আরো কঠিন। তো এইটা তো তাও একটু অর্জুত পড়ছো দেখে তো তোমাদের জন্য একটু ইজি, ঠিক আছে, নাহলে এটা তোমাদের জন্য আরো ইজি, আরো কঠিন হতো। তোমরা উর্সুদের পোয়েটিক ডিকশন, তারপর উর্সুদের নেচার অফ পোয়েট্রি, ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি, এগুলো পড়ছো দেখে তোমাদের এখন একটু ইজি লাগবে। বাট এইটা যদি তুমি যদি তাও না পড়তা, তোমার জন্য আরো অনেক ডিফিকাল্ট। বুঝছো? সো ফাহমিদা এন্ড রেনেসা, কিপ ইট আপ। শোনো, যারা ক্লাসে আছো, দুইজন কি তিনজন? হ্যালো, আমার ক্লাস শুনতে হ্যাঁ পাচ্ছ? ভাইয়া। জি ভাইয়া। ক্লাসে তোমরা সবাই খাতা ওপেন করো, উঠে বসবা, তোমরা অনেকে শুয়ে শুয়ে করো, বসে বসে করো, আরামসে না না, আরামসে, আমি বসে বসে করছি। আরামসে আরামসে ক্লাস করো ম্যাক্সিমাম, বসে বসে করো। যেগুলো লাইনের মানে আমি ভাঙায় ভাঙায় বুঝাই দিচ্ছি ওগুলো লিখবা। বুঝছো? আমি একটা লাইন তোমার 2 মিনিট 3 মিনিট ধরে বলতেছি, দ্যাট মিনস তুমি কিন্তু যখন পড়তে যাবা সাথে সাথে তুমি বুঝে ফেলবা না, তখন আর তোমার মনে থাকবে না যে ভাইয়া কি বলছিল। সো সবাই নোট দিবা। ঠিক ইয়া, আছে। বাকি সবাই ক্যামেরা অন করো, আমি দেখবো তোমরা কি করো, আসলেই পড়াশোনা করো নাকি, কারণ এইটা সিরিয়াসলি পড়তে হবে। এই মারিয়া, ক্যামেরা অন করো, শুয়ে বসে ক্লাস করবা না আর। ক্যামেরা অন করে তোমাদের তোমাদের যদি মনে হয় যে আমি মেয়ে মানুষ ইনসিকিউর ফিল করো, তোমাদের ফেস না দেখাইলেও সমস্যা নাই, তোমরা আমার ছোট বোন, তোমাদের আমি
দেখা দরকার নেই, কারণ তোমাদের মধ্যে কেউ আমার প্রিয়তমা না, ঠিক আছে, বোন হিসেবে প্রিয়। সো তোমাদের, তোমরা যে নোট নিচ্ছ, তোমরা যে লিখছো, সেইটা দেখাটাই আমার হচ্ছে মেইন উদ্দেশ্য, যেটা তোমরা করো না। আর আমি যদি জানতাম যে তোমরা অনেক ভালো মেয়ে, তোমরা রেগুলার ক্লাসে নোট নাও, তাহলে আমি তোমাদেরকে বলতাম না ক্যামেরা অন করতে। মারিয়া, ক্যামেরা অন করো। আমি তোমার হ্যান্ড নোটের দিকে তাকিয়ে যাচ্ছি, কারণ আমি এটা একটা ডিটেলস ক্লাস দিব তোমাদের, 40 মিনিটস এর মতো। সেটা যদি তুমি লাইক তোমার লেকচারটা কাভার না করতে পারতেছো, পরবর্তীতে তুমি এটা নোট ডাউন করে না রাখতেছো, আমি শিওর যে নোট করবা না আজকে, সে বাসায় গিয়ে আজকে পড়ার সাথে সাথে বললে তুমি এটা ভুলে যাবা। ঠিক আছে রেনেসা, মারিয়া, জি ভাইয়া। কি খাতা নিছো সামনে? হ্যাঁ ভাইয়া, আমি টেবিলেই বসা, খাতা কলম আছে। আচ্ছা, ওকে, তাহলে লিখো, কোলরিজ ডেলভস ইনটু দ্য নেচার অফ পোয়েটিক ক্রিয়েশন। পোয়েটিক ক্রিয়েশনের পাশে লিখো, পোয়েটিক ক্রিয়েশনের পাশে লিখো লেখকের, লেখকের নতুনত্ব তৈরি, লেখকের নতুনত্ব তৈরি, বাংলা লিখবা, নতুনত্বের তৈরি। সেগুলো হতে পারে, সেগুলো হতে পারে লেখকের সাথে মানুষের সম্পর্ক, লেখকের সাথে পশু পাখির সম্পর্ক, লেখকের সাথে গাছপালার সম্পর্ক, হতে পারে সেটা লেখকের শিল্পানুরাগ, লেখকের নতুনত্ব তৈরি, কিংবা নতুন কিছু আবিষ্কার। ঠিক আছে, এগুলো হচ্ছে পয়েটিক ক্রিয়েশন। তাহলে ওর্লিস একদম একদম ভেরি বিগিনিং এ সে কি করছে? পয়েটিক ক্রিয়েশন, লেখক কি কি সৃষ্টি করতে পারেন, কি কি বৈচিত্র্য আনতে পারে, সেগুলো সম্পর্কে, এবং পাশাপাশি কল্পনা, লেখকের কল্পনা জগৎটাকে, কল্পনার জগতের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে আলোচনা করেছে। তারপর কি বলছে? হি ডিস্টিংগুইশেস বিটুইন ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন। সে এই যে লেখকের এই ক্রিয়েশন গুলো তৈরি করা, ইমাজিনেশনের কথা বলতে গিয়ে সে দুইটা জিনিসের পার্থক্য করেছে। পোয়েটিক বলেন, কি বলছো? পোয়েটিক ক্রিয়েশনটা লিখে ছাড়তে পারি নাই। আচ্ছা, পোয়েটিক ক্রিয়েশন হচ্ছে লেখকের নতুনত্ব তৈরি। এটা বিভিন্ন রকমের হতে পারে, ঠিক আছে, লেখকের সাথে মানুষের সম্পর্ক, পশু পাখির সম্পর্ক, লেখকের ভাবনা, ভাবনা অনুরাগ, লেখকের অনুভূতি, লেখকের, ঠিক আছে, ইমাজিনেশন। ইমাজিনেশন কি কি হতে পারে? লেখকের কল্পনার জগৎ, লেখকের কল্পনাকে বাস্তবে প্রমাণ, এটা আমরা একটু পরের লাইনে আসব। লেখকের কল্পনাকে বাস্তবের এক্সপিরিয়েন্স বা বাস্তবের তোমার এক্সপিরিয়েন্স দিয়ে সেটা সে জাস্টিফাই করা, ইউনিফাই করা, এই জিনিসটাকে লেখক বলেছে। হি ডিস্টিংগুইশ বিটুইন ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন। লিখে রাখো, মার্ক করে রাখো, ফেন্সি ভার্সেস ইমাজিনেশন, এটা একটা ব্রড কোশ্চেন। তারপর আসো, ফাহমিদার আর ক্যামেরা অন করা লাগবে না, ফাহমিদা একটা ভদ্র মেয়ে, আমি দেখে ফেলছি যে সে বসে টেবিলে বসে নোট করতেছে। হি ডিস্টিংগুইশেস বিটুইন ফেন্সি অ্যান্ড ইমাজিনেশন। ফেন্সি মানে কি? আমরা ধরো চিন্তা করি, ধরো লাইক আমি অনেক কোটিপতি হয়ে যাব, আমার অনেক বেশি টাকা পয়সা হবে, আমার আমার এটা দরকার ওটা দরকার, এগুলো হচ্ছে ফেন্সি। ঠিক আছে, তোমার কোনো কিছু বিষয়ে অনেক বেশি মোহ অথবা চাহিদা, বা তুমি ভালো কিছু চিন্তা করতেছো তোমার জন্য, এই জিনিসগুলো হচ্ছে ফেন্সি। ইমাজিনেশন, ইমাজিনেশন গোয়িং টু দা, ফ্যাসিনেশন থেকে, হ্যাঁ, ফ্যাসিনেশন ফ্যান্সি এক 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 জিনিস। ইমাজিনেশন, ইমাজিনেশন কি? ইমাজিনেশন তুমি যে কোনো জিনিসের কল্পনা করতে পারো। তো ধরো তুমি কল্পনাতে ভাবছো যে পৃথিবীটা যদি এইরকম হইতো,
ঠিক আছে? পৃথিবীটা তুমি আধ্যাত্মিক জিনিস ভাবতেছো যে না, মানুষকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, তুমি কিভাবে চিন্তা আসছো, কিভাবে যাবা, এই জিনিসগুলো তোমার ইমাজিনেশন। এবার সে বলতেছে উইথ ইমাজিনেশন, মানুষ যখন এই কল্পনা করে বা কল্পনার দ্বারা, এখানে কিন্তু আমরা উইথ ইমাজিনেশন এটা আমরা বলবো কবির কথা। ঠিক আছে, উইথ ইমাজিনেশন বিইং দ্য ক্রিয়েটিভ ফ্যাকাল্টি, একজন কবি ইমাজিনেশনের মাধ্যমে সে কি অনেক বেশি ক্রিয়েটিভ হয়। ঠিক আছে, ক্রিয়েটিভ মানে তো তোমরা জানো। ঠিক আছে, দ্যাট ইউনিফাইজ অথবা গিভস মিনিং টু দ্য এক্সপিরিয়েন্স, যেটা কি করে আমাদের এক্সপিরিয়েন্সকে একটা প্রপার মিনিং দেয় অথবা এক্সপিরিয়েন্সকে ফুটিয়ে তোলে। ঠিক আছে, তার মানে পয়েটের যে ইমাজিনেশন, এই ইমাজিনেশনের মাধ্যমে তার নিজের ক্রিয়েটিভিটি মাধ্যমে সে কি তার ক্রিয়েটিভিটি গুলোকে একত্রিত করে কিসের সাথে? এক্সপিরিয়েন্সের সাথে। ঠিক আছে, যার ফলে এক্সপিরিয়েন্স মিনিংফুল হয়। ধরো আমাদের, আমি একজন ভালো টিচার, ঠিক আছে, যদিও আমি ভালো টিচার না, তো আমি একজন ভালো টিচার, আমার একজন শিক্ষাগত ইয়াতে দক্ষতা আছে, একটা এক্সপিরিয়েন্স আমার আছে টিচিং এ। ঠিক আছে, এখন লাইক আমি যদি ইমাজিনেশন দ্বারা চিন্তা করি যে আমি আমার টিচিং স্কিলকে আরো কিভাবে বিল্ড আপ করতে পারি, ঠিক আছে, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স যে আমি তোমাদেরকে পড়াই, এই দুইটাকে যদি আমি একত্রিত করে কাজ করি, তাহলে কি আমার তোমার মনে হয় না আমি তোমাদের আরো ভালো ক্লাস নিতে পারবো? বুঝতে পারছো? যে আমি তোমাদেরকে পড়াই, আমার ধরো 4 বছর 5 বছর একটা এক্সপিরিয়েন্স আছে, তার মানে কি আমি পড়াচ্ছি এই জন্য আমার এক্সপিরিয়েন্স আছে। পাশাপাশি আমি যদি না ভাবি যে আমি তোমাদেরকে আগামীতে আরো কিভাবে আপগ্রেডেড পড়াশোনা করাইতে পারবো, আরো কিভাবে ক্রিয়েটিভ ওয়েতে তোমাদের পড়াশোনা করাইতে পারবো, তাহলে কি আমি কি, তোমার কি মনে হয় এই ভালো টিচার আরো নেক্সট 5 বছরের জন্য থাকবো? বলো তো। না, আপগ্রেড হতে হবে। আপগ্রেড হইতে হবে, তো আপগ্রেড হইতে কি লাগবে? ক্রিয়েটিভ হওয়া লাগবে। ক্রিয়েটিভ মানুষ কিভাবে হয়? উইথ ইমাজিনেশন স্কিল। ক্লিয়ার? এই জিনিসকে তোমরা নোট করবা। ঠিক আছে, মানুষ কি, তাহলে কি এখন দেখো তুমি এই 2টা লাইন বা 3টা লাইন পড়ছো, এটা তোমার আর তোমার মুখস্থ করা লাগবে না। তারপর বলছে হি ডিসকাসেস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ দ্য ইমাজিনেশন ইন পোয়েটিক কম্পোজিশন। সে বলছে কোলরিচ আলোচনা করছে দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ইমাজিনেশন ইন পোয়েটিক কম্পোজিশন। যখন একটা রাইটার রাইটিং লিখে, পোয়েট্রি লিখে, বিশেষ করে তাকে আমরা পোয়েটিক কম্পোজিশনও বলতে পারি। ঠিক আছে, তাহলে মানে এই পোয়েটিক কম্পোজিশন মানে কি বলতো? পোয়েটিক কম্পোজিশন মানে কি বলতো? পরীক্ষার হলে আবার পোয়েট্রি লেখো না, ঠিক আছে, কারণ এইখানে লিটারেচারের এই ওয়ার্ড গুলোকে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আমি তোমাদের বলার জন্য সহজ করে দিচ্ছি, বাট এটাকে পোয়েট্রিকে এখানে পোয়েটিক কম্পোজিশনই লিখতে হবে। বুঝতে পারছো? তার মানে কলরিজ ডিসকাস করছে দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ দ্য ইমাজিনেশন, এই যে মানুষের যে এই এই যে ইমাজিনেশন আর এক্সপিরিয়েন্স এক করে যে ফরমেশন আনলো, ঠিক আছে, বা ইমাজিনেশনের যেই আপগ্রেড করে ফেললো, ঠিক আছে, ফরমেশন করে ফেললো, তার মানে তার এই ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ইমাজিনেশন যদি পোয়েট্রিতে আমরা করি, ইন পোয়েট্রি অ্যান্ড ইটস অ্যাবিলিটি টু কনভে প্রোফাউন্ড ট্রুথ, যদি এইটা এইটা যদি আমরা কাজে লাগাই পোয়েট্রিতে, তাহলে পোয়েট্রির কি হবে? যোগ্যতা সম্পন্ন হবে, বা পোয়েট্রি যোগ্যতা সম্পন্ন হবে টু কনভে প্রোফাউন্ড ট্রুথ। তার মানে সে আসল সত্য, বা এখানে ট্রুথ মানে হচ্ছে নলেজ, প্রোফাউন্ড নলেজ। তো পোয়েট্রি কি আসল জ্ঞান কি করতে পারবে? জ্ঞান জ্ঞান সরবরাহ করতে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। এইটুকু মুখস্থ করা দরকার আছে। আই হোপ যে তোমাদের পড়া লাগবে, কিন্তু মুখস্থ করা দরকার নেই, আই হোপ একবার দুইবার পড়লে হয়ে যাবে। কিন্তু আমি যদি এইভাবে তোমাদেরকে নোট দিয়ে দিতাম বাসায়, তুমি এটা মুখস্থ করে জীবন আমাকে লিখে দিতে পারতা না, চ্যালেঞ্জ। তুমি যত বড় মুখস্থবিদ হয়ে থাকো। এইটুক ক্লিয়ার? আমার মুখ লেগে গেছে তোমাদের এটা বুঝাইতে বুঝাইতে, অনেক, এই 3টা লাইন বুঝাইতে গিয়ে আমি অনেকগুলো কথা বলছি। ক্লিয়ার সবাই? নোট নিছো? জি।
নোট নিতে কোনো প্রবলেম হয়েছে? শেষের লাইনটা নোট নিতে পারি না সেভাবে। আচ্ছা, আবার বলতেছি। এই যে আমরা বললাম যে ইমাজিনেশন আর এক্সপিরিয়েন্স দুটা জিনিস হইলো, কি করছে, দুইটা জিনিস একত্রিত হয়েছে। তা এখন কি বলছে যে ইমাজিনেশন কি হয়? এই কলেজ জিজ্ঞাসা বললো যে ইমাজিনেশন কি, যখন আমরা এক্সপিরিয়েন্সের সাথে মিলাই মিলাই তখন এটা কি, ইমাজিনেশন একটা ট্রান্সফরমেটিভ পাওয়ার আসে। মানে ইমাজিনেশন কি চেঞ্জ হয় এক্সপিরিয়েন্সের সাথে মিলিত হওয়ার পরে। তাহলে হি ডিসকাসেস দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ ইমাজিনেশন ইন পোয়েটিক কম্পোজিশন। পোয়েটিক কম্পোজিশন মানে কি, পোয়েট্রি। তো পোয়েটিক কম্পোজিশনে সে কিভাবে পোয়েট্রি এই ট্রান্সফরমেটিভ পাওয়ার ইমাজিনেশনে ইউজ করবে, এন্ড এইটা ইউজ করার পরে এটার যে অ্যাবিলিটি হবে, সেটা অ্যাবিলিটি কি হবে, মানুষের কাছে জ্ঞান সরবরাহ করা। নেচার অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল। Coleridge reflects on the relationship between nature and supernatural. কোলরিজ তার এখানে, তোমরা জানো যে কোলরিজ কিন্তু সুপার ন্যাচারাল স্পেশালিস্ট, ঠিক আছে? বাট অ্যাজ এ রোমান্টিক পয়েট তার কিন্তু নেচার সম্পর্কেও আইডিয়া আছে। ইভেন কোলরিজের আমরা যেইগুলো গল্পে সুপার ন্যাচারাল কবিতা দেখি, সেগুলোর মধ্যেও কিন্তু ন্যাচারাল এলিমেন্টস কাজ করে। যেমন তোমরা দেখবা যে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে অনেক ন্যাচারাল, লাইক অনেক ন্যাচারাল পিকচারাইজ করছে। যেমন একটা ডিপ সি কেমন হয়, তারপর একটা সিতে লাইক সি এর কিরকম হয়, তারপর তোমার ন্যাচারাল, মানুষের যে ন্যাচারাল সিস্টেম, সেই সিস্টেম নিয়ে আলোচনা করছে। তো ডিফারেন্স। তো এখানে কি বলছে, কোলরিজ রিফ্লেক্স অন দ্য রিলেশনশিপ বিটুইন নেচার অ্যান্ড সুপার নেচার। এটা তো ইজি, বুঝে বুঝে ফেলছো। হি বিলিভস দ্যাট ন্যাচারাল ওয়ার্ল্ড, আমাদের যে স্বাভাবিক ওয়ার্ল্ড, ন্যাচারাল ওয়ার্ল্ড মানে কি, আমরা যে ওয়ার্ল্ডে বিলং করি, কন্টেন্স ডিপার, যেটার মধ্যে রয়েছে বা ধারণ করে আছে ডিপার স্পিরিচুয়াল অ্যান্ড সিম্বলিক মিনিং দ্যাট ক্যান বি অ্যাক্সিস্ট থ্রু দ্য পোয়েটস ইমাজিনেশন। সে বলছে যে আমাদের যে বর্তমানে আমরা যে ওয়ার্ল্ডে এক্সিস্ট করি, সেই ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি আধ্যাত্মিক, অনেক বেশি ডিপ মিনিং, সিম্বলিক মিনিং মানে কি ডিপ মিনিং অথবা ইনার মিনিং, ঠিক আছে, অনেক বেশি ইনার মিনিং বা ভিতরে মিনিং রয়েছে, দ্যাট ক্যান বি অ্যাক্সেস, সেটা শুধুমাত্র একজনই যেতে পারে সেই মিনিং এ, থ্রু দা, মানুষ, শুধুমাত্র মানুষ তখনই যেতে পারে যখন মানুষ কি পয়েটের ইমাজিনেশনটা বুঝতে পারে। ঠিক আছে? তার মানে পয়েটের যখন কল্পনার জগৎটা মানুষ বুঝতে পারবে, পয়েটের যখন কল্পনার জগৎ মানুষ বুঝতে পারবে যে পয়েট কি ভাবতেছে, কি চিন্তা করতেছে। এই যে দেখো, আমি তোমাদেরকে পড়াইতেছি বিকজ অফ আমি কিন্তু এখানে কোল্ড্রিজের ভাষাগুলো বুঝতে পারছি। ঠিক আছে? ঠিক সেম ভাবে তোমরা এই মানুষের ডিপার মিনিং গুলো তখনই বুঝতে পারবা তখন যখন তুমি কি করবা, এই পয়েটের ইমাজিনেশনকে টোটালি রিড করতে পারবা। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে নোট নাও যে মানুষের পক্ষে ন্যাচার ওয়ার্ল্ডের যে অদ্ভুত জিনিসগুলো আছে সেটা কখনোই বোঝা বোঝা পসিবল না ততক্ষণ যতক্ষণ না তারা কবির কবির কল্পনার জগৎকে বুঝতে পারে। ঠিক আছে? দরকার হয় বাংলায় নোট দাও, আমি বাংলায় বলতেছি কারণ অনেক কঠিন, অসম্ভব কঠিন এটা। যদি কঠিন কিনা সহজ যদি বুঝতে চাও, ঠিক আছে, তাহলে এটার লাস্টের প্যারাগ্রাফ গুলো আমি তোমাদেরকে বলবো, নিজেরা পড়বা। এখান থেকে ক্রিটিক অফ ইনলাইটমেন্ট, এইটুক তোমরা পড়বা। ঠিক আছে? পারবা না? ভাইয়া পড়াই দিলে এইটুক, বাকিটা নিজে পড়তে পারবা? হ্যাঁ? পড়তে তো পারবোই, বুঝতে পারবো না। ওইটা তো পড়ে লাভ নেই, যেই পড়া বোঝা যায় না সেই পড়া কোনো পড়া না। আপনি বুঝাবেন। নিজেই বোঝার চেষ্টা করবা না? আচ্ছা, আগান ওই পর্যন্ত চাই আগে। হ্যাঁ। তারপর দেখো কি বলছে, হি এক্সপ্লোরস দ্য আইডিয়া অফ নেচার।
অ্যাজ এ সোর্স অফ ইন্সপায়ারেশন, সে নেচারকে কিভাবে ভাবতো যে মানুষের একটা ইন্সপায়ার করার মতো একটা জিনিস, অ্যাজ এ রিফ্লেকশন অফ ডিভাইন বিউটি অ্যান্ড অর্ডার। নেচার কি করে, স্বর্গীয় সৌন্দর্য এবং স্বর্গীয় নিয়ম বা অর্ডার কি করে, সেটা সেটা কি করে, প্রতিফলিত করে। ওকে, ভেরি ইজি। এবার আসো দ্য সাবলাইম। সাবলাইম মানে কি বলো তো? সাবলাইম মানে কি, লাইম করা। সাবলাইম মানে মিশ্রণ। মিশ্রণ না? মিশ্রণই হবে মনে হয়, দেখ আমার মাথায় আসছে না। অ্যান্ড দ্য বিউটিফুল। কলিজ এঙ্গেজ দ্য অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক তোমরা বেশিরভাগ কথা ইউজ করে, বিশেষ করে ইদানিং মেয়েরা অনেক মেয়ে ছেলেরা অনেক ইউজ করে, ঠিক আছে? মেয়েরা বললে আবার তোমরা মাইন্ড করবা। ইদানিং মেয়ে ছেলেরা বলে অ্যাস্থেটিক, ঠিক আছে? Discussing the sublime and the beautiful, he examines the emotional and intellectual effects of these aesthetic categories and their manifestation in poetry. He explores how the sublime can evoke awe and transcendence, while the beauty can bring pleasure and harmony. আমি এগুলো কিচ্ছু বুঝি না, তোমরা আমার একটু বুঝাইতে পারবা কেউ? রেনেস, আমার একটু বুঝাও তো, তুমি তোমার বোঝানোর স্কিল খুব ভালো। ভাই আমার তো নিজেরই মাথার উপর দিয়ে যাইতেছে, কি বুঝো? তুমি পারবা। হ্যাঁ, অনেক সুন্দর পড়ায়। আমার মেয়েকে পড়াইছে। রেনেসা, পারবা তুমি? যে পড়ান পড়ায় এ দুঃখে বোন এটাও টিউশন পড়াই। না, ওরে মাঝে মাঝে আমি আরেকদিন একদিন ক্লাসে একটা জন্য ডিসক্রাইব করতে বলছে, অনেক ভালো ডিসক্রাইব করছে। ও ক্লাসে সবসময় অ্যাক্টিভ থাকে না, বাট ও পড়াশোনা সুন্দর। আমার ছেলে মেয়ে টিচার লাগলে রেনেসাকে হায়ার করবো। অনেক হার্ড ওয়ার্কিং একটা মেয়ে। হ্যাঁ, আপনাকে এই সুযোগে তো আমার একটা টিউশন হবে। আমার এখানে থাকলে আমি তোমাকে টিউশন দিতাম। তোমাকে দিয়ে পড়াইতাম আমার ছোট ভাইকে। বা এটার তো অনেক কিছু মানে আমি বুঝতেছি না, অর্থ বুঝতেছি না, অর্থ করতে পারতেছি না। মারিয়া বলো, মারিয়া বলো। এখন আমি বললে আপনি আবার আমার বসাবেন ভাইয়া, আপনি তো খালি আমার কথা। জীবনে যে সব থেকে বেশি পড়তে নিয়ে সেই সব থেকে বেশি জ্ঞানী হয়। আচ্ছা, কোলেরিজ এঙ্গেজেস উইথ অ্যাস্থেটিক থিওরিজ। উনি এস্থেটিক থিওরিজ এর সাথে এঙ্গেজ করছেন। আমার তো যে সমস্যা এখানে, আমি অ্যাস্থেটিক থিওরি আমি বুঝি না। অ্যাস্থেটিক থিওরি বলতে হয়তো এখানে বোঝাইছে যে এনশিয়ান্ট বা ওরকম কিছু হয়তো বোঝাইছে। অ্যান্টিক অ্যাস্থেটিক মানে কি, থিওরি। এন্টিক? অ্যাস্থেটিক মানে তো প্রত্নতাত্ত্বিক এরকমই আমরা বুঝাই যে আগের অ্যাস্থেটিক ভাই বাড়িতে। ইয়া, রেনেসা কারেকশন করে দাও। ঠিক মানে সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক মানে তো সুন্দর। রুচিশীল, সৃষ্টি রুচিশীল, ছিল নান্দনিক এগুলো। হামিদা কি বলছো? নান্দনিক। নান্দনিক, রুচিশীল ছবিগুলো যেগুলো। হ্যাঁ, রুচিশীল জিনিসগুলো। হ্যাঁ, ও এনশিয়েন্ট চলে গেছে, এ দেখে এনশিয়েন্ট চলে গেছে না? আচ্ছা, তারপর বলো। আচ্ছা, তারপর হচ্ছে ডিসকাসিং দা সাবলাইম এন্ড বিউটিফুল। আচ্ছা, সাবলাইম মানে কি? সাবলাইম মানে সাবলাইম মানে সাবলাইম করা। সাবলাইম মানে আমার জানি না আমি। ভালো, সাবলাইম সুন্দর মানে কোনো জিনিস কিছু শ্রেষ্ঠত্ব করা, বা সাবলাইম সাবলাইম মানে লাইক তোমরা, আমি যদি বলি না যে এটা একদম ফ্যান্টাস্টিক হয়েছে, ঠিক আছে, লাইক এটা কি, আহ এটা মানে আমি তারপরে এটা। ডিসকাসিং করে একটা পজিটিভ ফিডব্যাক দিচ্ছি, ঠিক আছে, ডিসকাসিং ওই যে করে। অতুলনীয়, অতুলনীয় মহামান্বিত এইসব। হ্যাঁ, কিন্তু আমরা এটা দ্বারা বুঝবো কি, কোনো জিনিসের প্রশংসা করছি, ঠিক আছে। ভাইয়া দেখেন, এটা হ্যাঁ, সাবলাইমের চ্যাট জিপিটি জিজ্ঞেস করলে বলতেছে যে ডিপ ইমোশন এগুলো বুঝাইতেছে, আবার আপনার ডিকশনারি আরেকটা বলতেছে। হ্যাঁ, আমি তো একটাও বলিনি, আমি কি বলছি, অনেক বেশি ফ্যান্টাস্টিক, অনেক বেশি রুচিশীল, বা অনেক বেশি কি জানো, অনেক বেশি গর্জিয়াস, ঠিক আছে। তো
তুমি যখন কোনো কিছুকে খুব বেশি খুশি হয়ে বলো যে না এটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে, সাবলাইম ইজ দা সিনোনিমাস অফ অ্যানাদার ওয়ার্ড। তোমাদের একটা টেকনিক শিখাই, যখন পাশাপাশি অ্যান থাকবে, এই দুইটা অনেকটা জিনিস সিমিলার টাইপ অফ জিনিস সার্ভাইভ করবে, সার্ভ করবে। আর পাশাপাশি অর থাকবে, তখন কিন্তু দুইটা পরস্পর অ্যান্টোনিমাস হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা কিন্তু একটা গ্রামার রুলস, যদি কেউ আয়াস দাও এগুলো লাগবে। ঠিক আছে, পাশাপাশি অ্যান্ড থাকলে ওগুলো কিন্তু অনেকটা সিনোনিমাস হয়। ঠিক আছে, শোনো, তোমাদের একটা একটা পড়াশোনার বাইরে একটা নিউজ দিব দিব, বলো। সেটা হচ্ছে, তোমরা যদি পড়াশোনার বাহিরে কেউ যদি কিছু করতে চাও, ব্রিটিশ কাউন্সিল অনেক সময় অনেকগুলো কোর্স অফার করে, অথবা অনেকগুলো সার্টিফিকেট বেসড কোর্স। ঠিক আছে, অফকোর্স তুমি এই কোর্সটা কমপ্লিট করলে তোমাকে সার্টিফিকেট দিবে, সেই কোর্সগুলো করে তুমি অন্যদের থেকে আগায় যেতে পারো। ঠিক আছে। অনলাইন কোর্স আছে? হ্যাঁ, ওদের বেশিরভাগ কোর্সই অনলাইন কোর্স। পেমেন্ট কেমন নাই? বেশি না, মোটামুটি, মানে সার্টিফিকেট যে ডিমান্ড সেই ডিমান্ড অনুযায়ী